আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 9 জুন রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, লোকসভা ভোটের হার বলে নতুন উদ্যমে এগিয়ে যেতে তৈরি করিমগঞ্জ কংগ্রেস। ইউডিএফ নিঃশেষ হয়ে যাওয়া শুভ লক্ষণ বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। নির্বাচন শেষ, এখন কারো সঙ্গে কোনো মতানৈক্য নেই। সব দলের নেতারা ভেদাভেদ বলে পরস্পর শুভেচ্ছা বিনিময় করছেন। এটা করিমগঞ্জের সংস্কৃতি। এখন কারো বিরুদ্ধে কোনো কথা নেই, বিশেষ করে নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী যে সৌজন্যতাবোধ এবং শিষ্টাচার দেখিয়েছেন, এতে সবাই অভিভূত। পরাজিত হলেও তার ব্যবহারের জন্য তিনি সকলের প্রিয় হয়ে উঠেছেন। শনিবার দুপুরে করিমগঞ্জের জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন, নির্বাচনে হার জিত থাকবেই। মানুষ বিরোধী প্রার্থী বিজেপির কৃপনাথ মালাকে বেশি পছন্দ করেছেন বলেই তিনি জয়ী হয়েছেন। তিনি বিজেপি সাংসদকে ফের একবার অভিনন্দন জ্ঞাপন করেন। বলেন, করিমগঞ্জের সমস্যা নিয়ে আগে কৃপনাথ মালা তেমন সচেষ্ট ছিলেন না। এবার এই নির্বাচন কেন্দ্রের সমস্যা সমাধানে তিনি মনোনিবেশ করবেন বলে আশা ব্যক্ত করেন। বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ বলেন, করিমগঞ্জ হাইলাকান্দির মানুষ তাকে আপন করে নিয়ে দুহাত ভরে ভোট দিয়েছেন। এরপরও কিছু ভোট কম পেয়েছেন বলেই পরাজিত হয়েছেন। বলেন, 5 লক্ষাধিক ভোট তিনি পেয়েছেন। তবে কি জন্য ভোট কম পড়ল বা পরাজয়ের আসল কারণ কি, সেটা নিয়ে কংগ্রেস নেতা কর্মীরা পর্যালোচনা করছেন। যাবতীয় বিষয়ে প্রদেশ কংগ্রেস কমিটিকে অবগত করা হবে। বলেন, একজন আইনজীবী হিসেবে বঞ্চিত করিমগঞ্জের জন্য অনেক কিছু করার পরিকল্পনা ছিল সাংসদ হিসেবে। তবে বলেন, সংবিধান সংকটে থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে সংবিধানকে প্রণাম করে সম্মান প্রদর্শন করেছেন, এতে তিনি অত্যন্ত খুশি। তার বিশ্বাস, সংবিধানের মর্যাদা রক্ষা করবে সরকার বলে মন্তব্য করেন। বলেন, করিমগঞ্জ আসন থেকে এবার তার প্রতিদ্বন্দ্বিতা করার পিছনে মূলত গণতন্ত্র রক্ষার লড়াই ছিল। সেই লড়াইকে সফল করতে সিপিআই, সিপিএম সহ রাজনৈতিক দল এবং সিআরপিসি, বিডিএফ এর মতো অরাজনৈতিক সংগঠন একজোট হয়ে কাজ করেছে। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন, একই সঙ্গে করিমগঞ্জ হাইলাকান্দির আইনজীবীরা শুরু থেকে সাহায্য করেছেন এবং আইনজীবীদের সহযোগিতায় বিশাল সংখ্যক ভোট লাভ সম্ভব হয়েছে। সেই সঙ্গে দলের সর্বস্তরের নেতা কর্মীদের প্রতিও আবার শুভেচ্ছা ব্যক্ত করেন। বলেন, এবার এআইইউডিএফ নিঃশেষ হয়ে গেছে, এটা একটা ভালো দিক। বলেন, কংগ্রেসের সঙ্গে কোনো বিধায়ক ছিলেন না, ছিলেন সাধারণ মানুষ। এজন্য এবার সামান্য ভোটে পরাজিত হতে হয়। তিনি দেশের স্বার্থে কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান সকলের প্রতি। সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন, এদিন ব্লক কংগ্রেস, জেলা কংগ্রেস, এনএসইউআই সহ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনকে নিয়ে সৌজন্যমূলক সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন পরবর্তী বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এবং প্রার্থীর পরাজয় সহ অন্যান্য বিষয়ে কংগ্রেস হাইকমান্ডকে ইতিমধ্যে অবগত করা হয়েছে বলে জানান জেলা কংগ্রেস সভাপতি। বলেন, অপ্রত্যাশিতভাবে দলীয় প্রার্থীর পরাজয় মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। তবে এই হার থেকে শিক্ষা নিয়ে কংগ্রেস কর্মীরা ঘুরে দাঁড়াচ্ছেন। করিমগঞ্জ হাইলাকান্দির জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, বিভিন্ন প্রলোভন দিয়ে কংগ্রেসের ভিতরে ও বাইরে দ্বন্দ্ব সৃষ্টি করা হয়েছে। সরাসরি নাম উল্লেখ না করে উত্তর করিমগঞ্জের বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেন জেলা কংগ্রেস সভাপতি। বলেন, ভোটের দিন তিনি উদ্দাম নৃত্য করে প্রায় 7 থেকে 8 হাজার কংগ্রেসের ভোট ছিনিয়ে নেন। সেই সিংহভাগ ভোট কংগ্রেসের ছিল বলে দাবি করেন কংগ্রেস সভাপতি। এ নিয়ে জেলা প্রশাসনকে অবগত করা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি, আর পণ্ডিত জওহরলাল নেহরুর পর তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে মরিয়া নরেন্দ্র মোদী। তবে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রার ফলে কংগ্রেস ঘুরে দাঁড়িয়েছে। ইন্ডিয়া জোট পুরোপুরি সফল বলে মন্তব্য করেন তিনি। বলেন, আগামীতে কংগ্রেস ক্ষমতায় ফিরবে। তিনি বিজেপি থেকে করিমগঞ্জে বিজয়ী সাংসদকে শুভেচ্ছা জানিয়ে বলেন, হাফিজ রশিদের নেতৃত্বে দল জেলায় দুর্বার গতিতে এগিয়ে যাবে। অপরদিকে মন্ত্রীর প্রতিশ্রুতি মতোই লঙ্গাই সিংড়ার বাঙ্গাবাদের কাজ শুরু। মন্ত্রী পীযূষ হাজারিকার প্রতিশ্রুতি মতো লঙ্গাই নদীতে ভেঙে যাওয়া বাঁধগুলি সংস্কারের কাজে হাত দিয়েছে জল সম্পদ বিভাগ। নদীর জলস্তর এভাবেই থাকলে মেগা জিওটিপ বসানো হবে আগামী 2-1 দিনের মধ্যে। মেগা জিওটিপ বসানোর পর নদীতে জলস্ফীতি দেখা দিলেও চেংদুরিপার বাদ দিয়ে জনপদে জল ঢোকার সম্ভাবনা নেই বলে জানালেন করিমগঞ্জ জল সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অসিত দেব। রাজ্যের জল সম্পদ, তথ্য ও জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজারিকা সম্প্রতি করিমগঞ্জ জেলার সফরে এসে লঙ্গাই ও সিংলা নদীর ভেঙে যাওয়া বাঁধগুলো সরেজমিনে পরিদর্শন করে জল কমলে পরে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এতেই নড়ে চড়ে বসলো জেলা জল সম্পদ বিভাগ। নদীর জল কমতেই ইতিমধ্যেই ভেঙে যাওয়া বাঁধগুলো জিওবেগ দিয়েই মেরামতির কাজে নেমে পড়েছে বিভাগীয় কর্তৃপক্ষ। শনিবার বিভাগীয় মেকানিক্যাল আধিকারিকদের সঙ্গে নিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিংলা ও লঙ্গাই নদীতে একাধিক জায়গায় ভেঙে যাওয়া বাঁধগুলো মেরামতির কাজ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেছেন। এদিন দক্ষিণ করিমগঞ্জে ইলাসপুর জিপির ইসাগঞ্জ আরসিসি সেতুর লাগোয়া চেংজুরিপাড় ও পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিলবাড়িতে লঙ্গাই নদীর ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শন করেন। পাশাপাশি সিংলার ভেঙে যাওয়া বাঁধ নির্মাণের কাজটিও সরেজমিনে পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে বিভাগীয় ইঞ্জিনিয়ার সংবাদ মাধ্যমে দাবি করেন, লঙ্গাই ও সিংলার জল বিপদসীমার নিচে যাওয়ায় ভেঙে যাওয়া উভয় নদীর বাঁধ মেরামতির কাজে হাত দিয়েছেন। বিশেষ করে চেংজুরিপাড় ভয়াবহ বাঁধটি বালু বোঝাই করে জিওবেগ দিয়ে মেরামতির কাজ জোর গতিতে চালিয়ে যাওয়া হচ্ছে। আজকের মধ্যেই জল আটকানো সম্ভব হবে বলে আশাবাদী তিনি। বলেন, জিওবেগের কাজ শেষ হলে শুরু হবে জিও মেগা টিউবের কাজ। নদীর জলস্তর বর্তমানে অবস্থানে থাকলে সোমবার থেকেই জিও মেগা টিউবের কাজ শুরু করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। জিও মেগা টিউব বসানো হলে নদীতে জলস্ফীতি দেখা দিলেও চেংজুরিপাড় বাঁধ দিয়ে জনপদে জল ঢোকার সম্ভাবনা থাকবে না। অসিত দেব আরো বলেন, পাথারকান্দি বিধানসভা সমষ্টির বিলবাড়িতে লঙ্গাই নদীর ভেঙে যাওয়া বাঁধটিও ইতিমধ্যেই মাটি দিয়ে সংস্কারের কাজে হাত দেওয়া হয়েছে। প্রতিকূল আবহাওয়া থাকলে আজকের মধ্যেই বাঁধ নির্মাণের কাজ শেষ পর্যায়ে পৌঁছবে। বিলবাড়ির বাঁধ নির্মাণের কাজটিও জোর গতিতে চালিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া সিংলা নদীর ভেঙে যাওয়া বাঁধটি মাটি দিয়ে মেরামতির কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। কম সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ করতে জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বলে দাবি করেন করিমগঞ্জ জল সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। উল্লেখ্য, লঙ্গাই নদীর চেংজুরিপাড় সহ একাধিক জায়গায় বাঁধ ভাঙ্গার ফলে বন্যা মারাত্মক রূপ নেয়। বিশেষ করে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের সিংহবাগ এলাকায় বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। সুপ্রাকান্দি, তিনগড়ি, ব্রজেন্দ্রনগর, পিননগর, নলুয়া, নয়াগ্রাম, পুটিমারা, শুলমারা, চূড়াদিঘির পাড়, পদ্মার পাড়, দুর্লভপুর, বাগন, শরীফনগর, পেটেলনগর, কাটাগ্রাম, দিগলবাগ, নলগড়, কামারগ্রাম, তেলিখালের পাড়, শামনগর, পীরের চক, দয়াবসনা, বলেশ্বর, রতনপুর সহ নিচু এলাকাগুলো বন্যার জলে ভাসছে। যদিও প্রশাসনের তরফ থেকে যৎসামান্য সরকারি ত্রাণ পৌঁছলেও তা মোটেই পর্যাপ্ত নয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। তাদের অভিযোগ, ব্রজেন্দ্রনগর গ্রামীণ রাস্তায় কোমর জল, মানুষ প্রয়োজনীয় কাজে ঘর থেকে বেরোতে পারছে না। অপরদিকে আজ ইতিহাস স্পর্শ করছেন নরেন্দ্র মোদী। জওহরলাল নেহরুর পর তিনি দ্বিতীয় রাজনীতিক যিনি আজ টানা 3 বার প্রধানমন্ত্রী পদের শপথ নিচ্ছেন। আজ সন্ধ্যা 7:15 নরেন্দ্র দামোদর দাস মোদীকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর সেই অনুষ্ঠান ঘিরেই কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। এবার মোদীর শপথ অনুষ্ঠানে 7 রাষ্ট্রপ্রধানের পাশাপাশি 8,000 অতিথি থাকছেন। দেশি বিদেশি আমন্ত্রিতদের সুরক্ষা নিশ্চিত করতে কড়া ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। শপথ অনুষ্ঠানের একেবারে বাইরের স্তরে থাকবে দিল্লি পুলিশ এবং আধা সামরিক বাহিনী। দ্বিতীয় স্তরে থাকবেন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডোরা। আর সবচেয়ে ভিতরের স্তরে গোয়েন্দা বিভাগের আধিকারিকদের পাশাপাশি থাকবে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত এসপিজি বাহিনী। আজ মোদীর পাশাপাশি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে শপথ নিতে দেখা যাবে। যাতে একটি মাছিও গলতে না পারে তেমন কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শুধু শপথস্থল নয়, আজকের অনুষ্ঠানে যোগ দিতে আসা বিশেষ অতিথিদের অনেকেই তাজ, ওয়েবরয়, লীলা, মৌর্য সহ একাধিক বিলাসবহুল হোটেলে থাকবেন। সেই হোটেলগুলির চারপাশেও আঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রপতি ভবন সহ বিস্তীর্ণ অঞ্চলকে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে আজ সকাল থেকেই আকাশে চক্কর দেবে বায়ুসেনার হেলিকপ্টার। সেই হেলিকপ্টারে থাকবেন সেনা এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কমান্ডোরা। এছাড়া দিল্লির বহুতলগুলিতে থাকবেন এনএসজি এবং সেনার স্নাইপার। আজ নয়াদিল্লিতে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তুবগে, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ্র যুগনাথ এবং সেসেলের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরিফ। তালিকায় রয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুজ্জুর নামও, যা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট চীনপন্থী বলেই পরিচিত। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্কের অবনতি হতে শুরু করে। শপথের পরই মুজ্জু বলেছিলেন, মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করতে হবে। এছাড়া মোদীর লাক্ষাদ্বীপে যাওয়া নিয়েও মালদ্বীপের এক মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের জেরে দুদেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়।
যদিও লোকসভা নির্বাচনে বড় জয়ের পর নরেন্দ্র মোদীকে অভিনন্দনের বার্তা পাঠান মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুজ্জু, এরপর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তাকে আমন্ত্রণ জানালে তা তিনি গ্রহণ করেন। তাই নরেন্দ্র মোদীর শপথে মুজ্জুর উপস্থিতির দিকে বিশেষ নজর রয়েছে চীন সহ আন্তর্জাতিক মহলের। এনডিএর সমস্ত শরিক দলের শীর্ষ নেতৃত্ব নরেন্দ্র মোদীকে তাদের নেতা হিসেবে নির্বাচিত করেছেন। মোদী দলনেতা, তিনি হবেন প্রধানমন্ত্রী। সর্বসম্মতিক্রমে এনডিএর সমস্ত দলের প্রতিনিধি এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন সমর্থনপত্র দিয়ে। অপরদিকে স্কুলে আসা যাওয়ার সময় না মানলে শিক্ষকদের ক্যাজুয়াল লিভ কর্তন, স্কুল ছাড়ার সময় নথিভুক্ত করতে হবে শিক্ষা সেতুতে, কড়া ফরমান শিক্ষা বিভাগের। শিক্ষা সেতু অ্যাপের কারিগরি অসুবিধা নিয়ে গোটা শিক্ষক সমাজ যখন অসন্তুষ্ট, তখন শিক্ষকদের উপর আরো কঠোর হচ্ছে সরকার। শিক্ষা বিভাগের নতুন ফরমান, স্কুলে পৌঁছতে দেরি হলে কিংবা সময়ের আগে বেরিয়ে গেলে এখন থেকে খুব পূর্বে ক্যাজুয়াল লিভের উপর। তাছাড়া স্কুলে প্রবেশের সময় শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে যেমন নথিভুক্ত করা হয়, তেমনি এখন থেকে নথিভুক্ত করতে হবে স্কুল ছাড়ার সময়ও। শিক্ষক অশিক্ষক কর্মচারীদের জন্য বাধ্যতামূলক হবে শিক্ষা বিভাগের এই নির্দেশ। শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে স্কুলের শিক্ষক ছাত্রছাত্রীর হাজিরা অনলাইনে নথিভুক্ত করা আগেই বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। প্রতিটি স্কুলে এজন্য একটি করে ট্যাবলেটও দেওয়া হয়েছে। কিন্তু গত কিছুদিন ধরে শিক্ষা সেতু অ্যাপের কারিগরি ত্রুটির কথা সামনে এনে বিভিন্ন অভিযোগ করছে শিক্ষক সমাজ। অনলাইনে ছাত্রছাত্রীদের হাজিরা নথিভুক্ত করতে সময় বয়ে যাওয়ার অভিযোগও শোনা যায়, কিন্তু রাজ্য সরকার সেটা মানতে রাজি নয়। শিক্ষামন্ত্রী রনজ পেগু অবশ্য শিক্ষা সেতু অ্যাপ নিয়ে কোনো অভিযোগই কানে তুলতে চান না। উল্টে স্কুল শিক্ষা বিভাগ থেকে সদ্য যে নির্দেশ জারি করা হয়েছে তাতে শিক্ষকদের ক্ষোভের আগুনে আরো ঘি পড়তে পারে। স্কুল শিক্ষা বিভাগের সচিব নারায়ণ কোরের জারি করা নির্দেশে বলা হয়েছে, স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মচারীদের শৃঙ্খলা সময়ানুবর্তিতা বজায় রাখতে শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে হাজিরা নথিভুক্ত করার ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে স্কুলে প্রবেশের সময় অনলাইনে নথিভুক্ত করার সঙ্গে স্কুল ছাড়ার সময় নথিভুক্ত করাও বাধ্যতামূলক হবে শিক্ষক অশিক্ষক কর্মচারীদের জন্য। স্কুলে আসা যাওয়ার সময় নথিভুক্ত হলে কারা দেরি করেছেন বা সময়ের আগে স্কুল ছাড়ছেন সেটা পরিষ্কার হয়ে যাবে। স্কুলে হাজিরায় দেরির ক্ষেত্রে কর্তন হবে ক্যাজুয়াল লিভ। স্কুল শিক্ষা বিভাগের নির্দেশ, স্কুলে পৌঁছতে 15 মিনিট দেরি কিংবা নির্ধারিত সময়ের 15 মিনিট আগে স্কুল ছাড়ার গণনা যদি মাসে 2 দিনের বেশি হয়, তাহলে অর্ধ দিবস ক্যাজুয়াল লিভ কর্তন করা হবে শিক্ষক কর্মচারীর। তার মানে স্কুলে পৌঁছানোর ক্ষেত্রে 15 মিনিটের বেশি দেরি কিংবা 15 মিনিট আগে স্কুল থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টিও বরদাস্ত করবে না শিক্ষা বিভাগ। শিক্ষা বিভাগের এই কড়া ফরমানে শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়াটা নিশ্চিত, কারণ প্রত্যন্ত এলাকার স্কুলে আসা যাওয়া বিশাল যক্ষির কাজ, এতে সময়ও লাগে। অধিকাংশ ক্ষেত্রে শিক্ষকরা স্কুল থেকে দূরে থাকেন, ফলে 15 মিনিট দেরি নিতান্তই স্বাভাবিক। কিন্তু শিক্ষা বিভাগ সেটা বিবেচনা করতে রাজি নয়। নতুন ফরমান জারি করে বুঝিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।